ধান কাটা ও বৃষ্টির কারণে উপজেলায় ভোট কম পড়েছে সিইসির পর বললেন কমিশনার রাশেদাও, জানালেন ফলাফল উল্টানোর সুযোগ নেই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় চালক, মালিক, হেলপার যারই গাফলতি থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাইয়ের 10তম মহাসমাবেশে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ফোন ব্যবহার ও কিছু ক্ষেত্রে ট্রাফিক পুলিশের গাফলতির কারণেও সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনায় প্রতিদিন সড়কে অন্তত 14 জন প্রাণ হারাচ্ছেন বলে মন্ত্রী বলেন। দুর্ঘটনা প্রতিরোধে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকারের 17টি নির্দেশনা বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। সিইসির পর এবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাও বললেন, ধান কাটা মৌসুম ও বৃষ্টির কারণে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট কম পড়েছে। সামনের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান তিনি। দুপুরে খুলনার ফুলতলা উপজেলার ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরও বলেন, কত % ভোট পড়লে ফলাফল বাতিল করা যাবে সেই নিয়ম দেশে নেই। নির্বাচন কমিশনের ক্ষমতা ফলাফল ঘোষণা করা, উল্টানোর সুযোগ নেই। অনেকের কিন্তু এই সময়টাই মেইন ইনকাম এই সময়টায় ধানের ইয়েতে কাজ করতে যাবে, তারা মজুরি যেটা পাবে প্লাস কিছু ধানও তাদের এক্সট্রা দিয়ে দেওয়া হয়, যেটা হয়তো তাদের বছরের 2-3 মাসের একটা খাবারের খোরাক অবস্থা হয়। এই সমস্ত কারণে লেবার মানুষ যারা, তারা ওনার বেশিরভাগই মানুষ চলে গেছেন, এটা একটা কারণ। আর ভোটের দিনে কিন্তু এরকম বৃষ্টি কিন্তু প্রায় সব জায়গায় হয়েছে, কম বেশি সব জায়গায় হয়েছে, ওটার কারণেও কিছুটা ব্যাহত হয়েছে। আমরা আশা করি সামনের ভোটে ইনশাল্লাহ যদি অন্য কোনো প্রতিকূল অবস্থা না থাকে, ভোটার বাড়বে। আর ভোটারকে আকৃষ্ট করার ব্যাপারে আমরা তো করেছি। আমি আপনাদের মাধ্যমে প্রার্থীদের কাছে অনুরোধ করব, ভোটার আনার দায়িত্ব মেইনলি প্রার্থীদের। আমরা যেটা করার দায়িত্ব, যেটা হলো ভোটাররা আসলে তার ভোটাধিকার প্রয়োগের জায়গাটা নিশ্চিত করা, আমরা কিন্তু সেটা করেছি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে মাহমুদুর রহমান মান্নার মতো কিছু পরিত্যক্ত লোক আছেন যাদের কাজ ঘুরে ঘুরে দলবদল করা আর ব্যাঙের মতো বড় বড় শব্দ করা। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের আন্দারকিল্লার রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের উৎখাত করতে গিয়ে রাজনীতির এসব ব্যাংকদের নিজেদের কোমরই ভেঙে গেছে। বড় বড় কথা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। রাজনীতির পরিত্যক্ত এসব মানুষের কথার কোনো মূল্য নেই। সরকার গঠন করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একসাথে কাজ করার ইচ্ছা জানানোর পর রাজনীতির এসব পরিত্যক্ত ব্যাংকদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ব্যাংক আছে না, ব্যাংক কিন্তু ছোট, ব্যাংকের আওয়াজ অনেক বড়। রাজনীতিতেও কিছু ব্যাংক আছে, আর রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে, ঘুরে ঘুরে দল করে, আর ব্যাংকের মতো আওয়াজ বড়। দল ছোট, যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে 20 জন 30 জন, সাংবাদিক থাকে 50 জন, এড়িয়ে তাদের সমাবেশ হয়। 28শে অক্টোবর গত বছর কার আগে কে দৌড় দেয় সেটা আমরা প্রতিযোগিতা দেখেছি নয়াপল্টনে। এখন মাহমুদুর রহমান মান্না সহ আরও কিছু দল আছে, ব্যক্তি বিশেষ আছে, যারা ঘুরে ঘুরে দল করে, নিজের দলের কোনো ভিত্তি নাই। 10 জুন চালু হবে রাজশাহী ঢাকা ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। পদ্মা সেতু দিয়ে এবার এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক সেমিনারে এই ঘোষণা দেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। এ সময় বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিভিন্ন জেলা প্রশাসক ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকেল 4টায় ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রা পথে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশন সহ মোট 15টি স্টেশনে যাত্রাবিরতি দেবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এই ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত 2টা 15 মিনিটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ভাড়া লাগবে 1 টাকা 47 পয়সা, আর রাজশাহী থেকে ভাড়া পড়বে প্রতি কেজিতে 1 টাকা 43 পয়সা।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বেশিরভাগ টেন্ডার ছাড়াই কোটেশনে করার অভিযোগ উঠেছে। ম্যানিপুলেশনের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানোর ঘটনা অনুসন্ধানে নেমেছে দুদক। গৃহীত প্রকল্পের অবকাঠামো নির্মাণ সহ অন্যান্য কাজ নিম্নমানের করে টাকা আত্মসাতের অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসেন হোসেন সহ 7 জনের বিরুদ্ধে। সুন্দরবনের অনিয়ম নিয়ে আতিয়ার পারভেজের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ। সুন্দরবন খুলনার অংশে নির্মাণাধীন ইকো ট্যুরিজম, বাঘ সংরক্ষণ, শেখ রাসেল ইকো পার্ক থেকে শুরু করে ডলফিন, সুন্দরবন সুরক্ষা সহ নানা প্রকল্পে 100 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। বেশিরভাগ কাজ করছেন ফয়জুল ইসলাম পলাশ নামে এক ঠিকাদার। কোথাও কাজের বিবরণ উল্লেখ করে দেয়া হয়নি কোনো সাইনবোর্ড। কাজের মান নিয়েও আছে নানা প্রশ্ন। মিষ্টি পানি যদি 1 ড্রাম হয় আর 10 ড্রাম হইতে গেলে সব নদীর পানি, সব নদীর পানিতে করা হয়েছে। বাইরে যে বিল্ডিংটা করা হয়েছে সব ওই জায়গায় গর্ত করে, যে গর্ত যে পানি সেই পানিতে নোনা পানি করা হয়। এই কারণের জন্যই ওরা মানে যে টেকবে না। জাল নদী বন্ধ করে দিয়ে লিভার ডেকে নিয়ে যায়, যারা জেলে বাওয়ালি এদের ডেকে নিয়ে যায়, এদের পয়সা দেয় না। কাজগুলো হচ্ছে নর্মাল, খুব মানে ঠিকমতো সিমেন্ট মানে বালু টালু দেওয়া হচ্ছে না। অস্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়নাধীন কাজ নিয়ে ক্ষুব্ধ নাগরিক নেতারা। যখনই যোগ্যতার ভিত্তিতে কাজগুলো না দেওয়া হবে তখন কিন্তু কাজের মান কিন্তু কমে যাবে। কে কোন কাজের জন্য যোগ্য, তার এক্সপিরিয়েন্সটা কি আছে, এখানে সম্পর্কের কোনো ব্যাপার নাই। কেন এই টাকাগুলো জনগণের টাকা, এই উন্নয়নটা কোনো রাষ্ট্রের উন্নয়ন। এটা যত বেশি সাস্টেন করবে রাষ্ট্র তত বেশি সমৃদ্ধ হবে। বনের ভেতরে কাজ করা অনেক চ্যালেঞ্জ বলে মনে করেন খুলনার বন সংরক্ষক। অনিয়ম নিয়ে দুদকের তদন্ত শেষে করণীয় জানার অপেক্ষায় কর্তৃপক্ষ। ডেফিনেটলি তারা যেহেতু দেখতেছে যদি কিছু অনিয়ম হয়ে থাকে তাহলে তো তাদের আঙ্গিকে তারা দেখে তারা সরকার কিছু পারিশ করবেই। যেহেতু বলবেন আমরা আমাদের দিক দেখবো না, কোয়ালিটি এনশিওর এখানে আমাদের কনসালটেন্ট প্রতিষ্ঠান আছে, যে যারা ওই যে সিভিল ইঞ্জিনিয়ার আছে কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, এবং কনসালটেন্ট প্রতিষ্ঠানে অনেকগুলো ইঞ্জিনিয়ার থাকে। তারা মূলত এখানে যে সমস্ত অবকাঠামোগুলো হয় সেটা দেখভাল করে থাকেন। এছাড়া যে বিভিন্ন টেস্ট আছে, কোয়ালিটি টেস্ট, সেগুলোতে আমরা বিভিন্ন বুয়েট কিংবা যে কুয়েট আছে সেই সমস্ত জায়গা থেকে মেটেরিয়ালস আমরা চেক করে নিয়েছি। প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলতে চাননি বিভাগীয় বন কর্মকর্তা, দেননি সুনির্দিষ্ট কোনো তথ্য। সুন্দরবনের উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি প্রকল্পটি যাতে বাস্তবে কাজ হয় তার সুব্যবস্থা করার দাবি জানিয়েছেন খুলনাবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন এক প্রবাসী। শনিবার দুপুর 12টায় উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার নিয়ে বাড়িতে যান সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিম। এ সময় ঈদগাহ মাঠে ভিড় করে শত শত উৎসুক নারী পুরুষ। বিদেশি বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরিবারের সদস্যরা জানায় রেজাউল প্রায় 15-16 বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ান নারী জেরিন জানুর সাথে প্রেমের সম্পর্ক হয়, এরপর বিয়ে করেন। তিনি ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন। বাংলাদেশের সংস্কৃতি মেনে রেজাউল জেরিনের বিয়ে হবে রবিবার। হেলিকপ্টারে নতুন বউ আসতেছে সিঙ্গাপুর থেকে, নাতিক নিয়ে দেখতে আইছি। বিদেশি বউ হেলিকপ্টার নিয়ে আসতেছে গ্রামে, কখনো হেলিকপ্টার আসে নাই, এই প্রথম। আমার ভাই দীর্ঘ বছর ধরে থাকে সিঙ্গাপুর, ওখানে বিয়ে শাদী করছে। বিয়ের সময় আমিও ছিলাম। আজ পর্যন্ত কর্ণসূতি গ্রামে কোনো হেলিকপ্টার নামে নাই, আমরাও একটু নামাইলাম। বউ দেখতে আসছি না, আমরা হেলিকপ্টার দেখতে এসেছি। একটা বাংলাদেশের এটা একটা কর্ণসূতির একটা গর্ব। আমরা পারিবারিকভাবে বিয়ে হয়েছে হলো সিঙ্গাপুরে। আমাদের সিঙ্গাপুর রেজিস্টার্ড ম্যারিড হয়েছে হলো গত বছরের নভেম্বর মাসে। ময়লা আবর্জনায় ঢেকে যাওয়া রংপুরের শ্যামাসুন্দরী খাল পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন বেডি ক্লিন। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে তাদের এই উদ্যোগ, তাদের স্বাগত জানিয়েছে নগরবাসী। সবাইকে সচেতন হওয়ায় আহ্বান জানিয়েছে সিটি মেয়র। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নেওয়াজ জনি। হাজার তারুণ্যের দীপ্ত শপথের জয়ধ্বনিতে অন্যরকম আবহ রংপুরের শেখ রাসেল স্টেডিয়াম। পালন করিব
ময়লা আবর্জনায় ভরা রয়েছে ইতিহাসের সাক্ষী নগরীর শ্যামাসুন্দরী খাল। শত চেষ্টাও এর যৌবন ফেরাতে পারেনি সংশ্লিষ্টরা। শনিবার দিনভর এ খাল পরিচ্ছন্নতায় নামে বিটি ক্লিনের সদস্যরা। উৎকট দুর্গন্ধ দমাতে পারেনি তাদের। দেশের একটা নোংরা একটা জঞ্জাল যদি আমরা সরাই, ওটাই আমাদের আরো বড় তৃপ্তি লাগে। আমরা আসলে তারুণ্য, আমরা চাই যে আগামী প্রজন্মকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের কাজ দেখে অন্তত মানুষ এখানে ময়লা না ফেলায়, এটা যাতে পরবর্তীতে আর পরিচ্ছন্ন না করা লাগে, জাস্ট এটা রূপান্তর করে দিতে চাই আমরা। জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ, তারুণ্যের শক্তিতে পরিচ্ছন্ন থাকার প্রত্যয় নগরবাসীর। এই পরিচ্ছন্নতাটা আসলে বজায় রাখার জন্য উদ্যোগ নিতে হবে প্রশাসনকে, উদ্যোগ নিতে হবে এই নগরবাসীকে, ঠিক আছে? তাহলেই আসলে এই পরিচ্ছন্নতাটা বজায় রাখা সম্ভব, আমাদের বাংলাদেশকে পরিচ্ছন্ন করা সম্ভব। এই বিটি ক্লিন এদের মাধ্যমে আজকে আমরা সবাই জাগ্রত হব। আগামীতে যেন আমরা সুন্দরভাবে এটা করতে পারি, চলতে পারি, এটা রক্ষণাবেক্ষণ করতে পারি। আজকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দিল যে আসলে কিভাবে পরিষ্কার থাকা যায়, কিভাবে পরিষ্কার রাখা যায়। শ্যামাসুন্দরী খাল পরিষ্কার রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোরতা অবলম্বনের কথা জানালেন সিটি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা। এটাকে পরিচ্ছন্ন রাখতে গেলে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমাদের বিশেষ করে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, অল আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রতিষ্ঠানগুলো আছে, সবাই আমাদেরকে টিম ওয়ার্ক করে আমরা এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। অযত্ন অবহেলায় অনেক দখল হয়েছে এবং এটি সুশ্রী যে খাল হওয়ার কথা সেটি আর নাই, এখন কুশ্রী খালে পরিণত হয়েছে। এবং এই খালটি যদি আমরা পরিষ্কার করতে পারি, সুন্দর করতে পারি, এটি দিয়ে নগরীর চেহারাকে আমরা পাল্টে দেওয়া সম্ভব বলে মনে করছি। নগরবাসীকে অনুরোধ জানাই যে তারা যেন কেউ অন্তত পরিষ্কার না করুক, ময়লা যেন আর না করে, এইটা থেকে যেন আমরা অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হই এবং এইটা দিয়ে শুরু করে আমরা এই রংপুর মহানগরীকে অধিকতর বাসযোগ্য এবং কর্মযোগ্য করে গড়ে তুলতে চাই। প্রায় 200 বছর আগে মহামারী থেকে প্রজাদের বাঁচাতে মায়ের নামে শ্যামাসুন্দরী খালটি কেটেছিলেন জমিদার জানকী বল্লভ সেন। ঐতিহ্যের শ্যামাসুন্দরীর পূর্ণাঙ্গ রূপ না ফিরলেও এই উদ্যোগের মাধ্যমে সারা বছর পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা রংপুরবাসীর। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের 21টি জিআই পণ্য নিয়ে নাটোরের প্রথম বিজনেস এক্সপো মেলার উদ্বোধন করা হয়েছে। সিংড়া কোর্ট মাঠে এর উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি। যৌথভাবে এর আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহে স্থানীয় অংশীগণদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। উপজেলার মাঝিগাতি গ্রামে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজে ছোট ও অসুস্থ নবজাতকের যত্ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা এবং মাদার স্ক্যানো ইউনিটের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম। মাদারীপুরে কালকিনি উপজেলার সদ্য প্রয়াত যুবলীগ নেতা ও ব্যবসায়ী আব্দুর রব ইরান হাওলাদার, ব্যবসায়ী আজাদ কিসলু এবং সাবেক ইউপি সদস্য সত্তার ফরাজির কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবাহান গোলাপ। সাংবাদিক কাজী শাহেদের নামে সাইবার নিরাপত্তা আইনের মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। নগরীর কামারুজ্জামান চত্বরে কর্মসূচি হয়। এ সময় নেতারা সাইবার নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিলের দাবি জানান। ময়মনসিংহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এর আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয় সমূহের নাম প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া বাতিলের দাবিতে পাবনায় মানববন্ধন ও সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ সহ বিভিন্ন সংগঠন। স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে বিচার বিভাগীয় সম্মেলন হয়েছে। জেলা দায়রা জজ কোর্টের কনফারেন্স হলে এই বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। 2 দিনব্যাপী 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2024 বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী। ঝিনাইদহ সদরে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর তালামার্কা প্রতীকের ত্রুটিপূর্ণ ফলাফল ও গেজেট স্থগিত রেখে পুনরায় ফলাফল প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস। বগুড়ায় শাহজাহানপুর উপজেলায় ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহসিয়া তাবাসসুম। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধান কাটা ও বৃষ্টির কারণে উপজেলার ভোট কম পড়েছে সিইসির পর বললেন কমিশনার রাশেদাও, জানালেন ফলাফল উল্টানোর সুযোগ নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।